জয় হিন্দ স্যার। হ্যাঁ স্যার, আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিল তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার। স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার আপনারা এখানে? কেন, আমরা এখানে আসতে পারবো না? আরে স্যার, ব্যাপারটা সেরকম নয়, এটা তো আপনাদেরই হোটেল, আর আপনি আসায় তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল। খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে স্যার, সেরকম কিছুই নয়, আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার। তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে, তাই ওরা এই সমস্ত রটাচ্ছে। হ্যাঁ স্যার, এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে। ঠিক আছে স্যার, আমি এর উপর নজর রাখবো স্যার। জয় হিন্দ স্যার। সকাল থেকে সন্ধে হয়ে গেল, আজ একজনও তো গ্রাহক এলো না। হ্যাঁ বস। রঘু, এসব কি হচ্ছে কি? এক সপ্তাহ হয়ে গেল এখনো একটাও গ্রাহক এলো না। বস, মানুষ ভয় পেয়ে গেছে, একবার পুলিশও তো ঘুরে গেছে, তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে। আমি কোনো বাহানা শুনতে চাই না রঘু। এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে, আর যা আমি মেনে নেব না। বস, আপনি রাগ করবেন না, আমি কিছু একটা করছি। এটাই ভালো হবে তোমার জন্য আর আমার কাজের জন্য। আজ থেকে 50 টাকায় নয়, বদলে 20 টাকায় পেট ভরে খেয়ে যান সস্তা আর সুস্বাদু খাবার। আসুন আসুন, 20 টাকায় পেট ভরে খেয়ে যান। চলে আসুন দাদা, খাবার খেয়ে যান, একটু ব্রেকফাস্ট করে যান। বেশি নয়, মাত্র 20 টাকায়। না ভাই, তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো? না ভাই, আমাকে ক্ষমা করো, আমি তোমার এই হোটেলের খাবার খাবো না। আরে তেমন কিছুই হবে না, একবার তো এসে দেখুন, খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে। আরে ভাই, খিদে নেই আমার, যেতে দাও আমাকে। আরে খিদে নেই তাতে কি হয়েছে, গিয়ে অন্তত এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান। দাদা, আমার নাম হলো ভোলা, আমি একটা পথিক, আর আমার খুব জোরে খিদে পেয়েছে। এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি। আরে দাদা, আপনি ঠিক জায়গায় এসেছেন, আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও। কিন্তু দাদা, আমার কাছে তো টাকাই নেই। আরে কোনো ব্যাপার নয়, যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ? দাদা, আপনি কত দয়ালু মানুষ। আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো, এই সামনেই আমার হোটেল রয়েছে, সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আরে এদিক ওদিক কি দেখছিস, চল তুইও উঠে দাঁড়া আর কাজে লেগে পড়। এসব কি হচ্ছে? আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন? তুই এখানে আমাদের হয়ে কাজ করবি, যাতে আমরা আরো অনেক সোনা পাই। আমি আপনাদের কোনো কাজ করব না। কাজ তো তোমাকে করতেই হবে, নইলে তোমাকে একদম শেষ করে দেব। ও ওই সময় এখানে কি করছে? আরে স্যার, আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন। আরে না না, খাবার খেতে এসেছি তোমার হোটেলে। স্যার, হোটেল তো বন্ধ হয়ে গেছে, তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য। স্যার, এই ডাল রুটি পড়েছিল, আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন। এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, ওই হোটেলের ইন্টেরিয়রটা ঠিক করাচ্ছি।
তুই যদি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়েও খারাপ হবে। কেন জেদ করছিস? এটাই তোর নিয়তি। আচ্ছা, তাহলে হোটেলের ব্যবসার আড়ালে এই কাজ করছো, হ্যাঁ? আপনি এখানে কেন এসেছেন? যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায়। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য। এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে, তাই তোকে এবার মরতে হবে। না রঘু, একেও কাজে লাগিয়ে দাও, যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায়। এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য পরেছি আমি, তোর চামচেগিরি করার জন্য নয়। ওকে ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রঘু, প্রথমে এই ইন্সপেক্টরকে শেষ করে দে, তারপর এই শয়তানটাকে। কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেব, আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেব। আমাকে যেতে দাও। মরতে তো তোকে হবে, কারণ আমি তোকে মারতেই এসেছি। দাঁড়ান, আমি জানি না আপনি আসলে কে, কিন্তু এটা অন্যায় হচ্ছে। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এই মাল্য সাহেব এই আইন নিজে হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে 3 বছর আগে। আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম, ইন্সপেক্টর ভোলা সিং। একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল। আমার কাছে এই মাল্য সাহেবের বিরুদ্ধে প্রমাণ ছিল। আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না? কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায়। ভয় পেও না, এবার তোমরা সবাই স্বাধীন। আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম, কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে। আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে। হে আমার ভোলে বাবা, রক্ষা করো। বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব, তারপর কিছু খাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হে ভগবান, এ কিসের শব্দ? এ তো খুবই ভয়ঙ্কর। তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু। তুমি কে? কে তুমি? আমি হলাম ভূত। ভূত? ভূত ভাই দেখো, আমি কিছুই করিনি। জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি। তুমি যদি চাও তো সব কাঠ রেখে দাও, কিন্তু আমাকে যেতে দাও। আমি জানি এটা যে তুমি কিচ্ছু করনি, কিন্তু কি করব, সবই আমার এই পেটের দোষ। আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে। ভূত ভাই, এই রাবণের মতো হেসে ভয় দেখিও না। আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে।
আরে পাগল আছিস নাকি তুই? স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না। তো তো কার জন্য করে? ছাগলের, যাকে সে প্রতিদিন কেটে খায়। আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব। না ভূত ভাই, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয়। ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই। আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না। আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই, আমরা আগে থেকেই মরে রয়েছি। আমায় ছেড়ে দাও ভূত ভাই। তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর, আমার থেকেও অনেক ভয়ঙ্কর। তাও কি করব, ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি? আরে তো বলো না ভূত ভাই, তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি, সারা মাস চলে যাবে। আরে বোকা হাঁদা একটা, একটু পড়াশুনো করিসনি? একটা কথা ছিল। কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি? আরে পাগল, এখানে ঘোড়া হলাম আমি। কিন্তু তুমি তো ভূত। আরে এই মানুষ, আমাকে তুই বিরক্ত করিস না। আমি প্রথম থেকেই পরিশ্রান্ত। আমার এখন খিদে পেয়েছে, আমি তোকে ছাড়তে পারবো না। ক্ষমা করিস আমায়। এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে। যদি ওকে খাবার লোভ দেখাই তাহলে বেঁচে যাব। এক মিনিট ভূত ভাই, আমার কথা শোনো, তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও। তাড়াতাড়ি বল। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো, মায়ের দিব্যি বলছি। ডিলটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু যদি তুই না আসিস তবে? আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভূত ভাই। আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো। তোর কথা তো ঠিকই, কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। শোন, যদি তুই আমার খিদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায়। বল, কি বলছিস? আমি তো বলেই দেব, কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব? আরে যেসব মানুষ বনের গাছ কেটে কাঠ বেচে সংসার চালায় তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি? কথা বলছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ। ঠিক আছে রাবণ ভাই, মানে ভূত ভাই, আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যা। কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে চানা আছে। ঠিক আছে, তাই দে ভাই। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি, কিন্তু কাল কিন্তু একদম, হ্যাঁ? যা এখন। চানাটা ভালোই। আচ্ছা ঠিক আছে ভূত ভাই, খুব বাঁচা বেঁচে গেছি। তারপর কি হলো? আরে তারপর আবার কি হবে, বেঁচে গেছি। না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো। আরে সেসব তো ঠিক আছে, এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না, ওকে কি করে খাওয়াবো? তুমি চিন্তা করো না, আমি কিছু ভেবে রেখেছি। অনেকদিন ধরেই তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের সব খাবারও খেয়ে নিতে। এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের। আরে এখানে কার সাথে কথা বলছো? ভূত ভাইয়ের খাবারের সঙ্গে। আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান, তাই তো তোমাকে বিয়ে করেছি আমি। আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ। কিন্তু ঠিক আছে, আমার স্ত্রী বলে কথা, এক্ষুনি আসছি ভূত ভাইকে এটা খাইয়ে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। ভূত ভাই, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। ভূত ভাই, আমি কি যাব? আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি। এই নে তোর পুরস্কার।
সোনার মুদ্রা, এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ ভূত ভাই, আমি কালকে খাবার নিয়ে আবার আসবো। হ্যাঁ, কালকে আমি আবার আসবো। ঘুরবে, কালকে আবার আসবো। এই যে সুন্দরী, এই দেখো সোনার মুদ্রা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমরা বড় লোক হয়ে যাব। কিন্তু কে দিল? আরে কে দেবেটাকে? ভাই দিয়েছে। আসল তো? সোনার আসল এটা। মানুষ বোকা বানাতে পারে, ভূত নয়। ছাড়ো এসব, তুমি উনুন জ্বালাও, আমি সোনার দোকানে এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা শোনো, তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো আর সব সময় তোমার কাছেই রেখো, যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঘোরে। ঠিক আছে। নমস্কার মালিক। হ্যাঁ, নমস্কার নমস্কার। ব্যাপার কি রঘু তোমার? বলো, কিভাবে সেবা করতে পারি তোমার? দেখুন মালিক, আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো। আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার কোত্থেকে পেল? লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন পেয়ে যায়নি তো? ঠিক আছে, ওকে টাকা দিয়ে দিই, তারপরে খোঁজ নেব। এটা কোথা থেকে পেলে তুমি? কোনোভাবে চুরির মাল তো নয়? আরে না মালিক, এটা চুরির নয়, এটা সততার পুরস্কার। আপনি টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন একে সঠিক দাম দিয়ে দিই, পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেল কোত্থেকে। আচ্ছা মালিক, আমি চলি। কি গো, এই দেখো কি এনেছি আমি তোমার জন্য। সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি। আর এই দেখো, তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না? আর হ্যাঁ, গঙ্গা জলও আমি কিনে নিয়েছি, যেটা সব সময় নিজের কাছে রাখবো। আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি। আচ্ছা, এবার কিছু রান্না করো, খুব খিদে পেয়েছে। কালকে সকালে কাজে বেরোতে হবে। আমি বরং গাছে উঠে লুকিয়ে থাকি, ওখান থেকেই রঘুর ওপর নজর রাখবো। কি গো, আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি। এখন আবার চললো কোথায়? ধাওয়া করতে হবে। ভূত ভাই, এই নাও খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, তাজা খাবার। ঠিক সময় এসেছিস তুই ভাই, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। খুব জোরে খিদে পেয়েছে আমার, দে খাবার দে। যে রঘু, আমি থাকতে তুমি পাবে সোনা। ওই সোনা হলো আমার, শুধু আমার। চলো এখন ওই মুদ্রা দিয়ে দাও আমায়, তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। দিয়ে দাও আমায়। মালিক লোভের বশে আমার পিছু নিয়েছিল, যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে। আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকবো? যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে। যাই হোক না কেন, এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে হ্যাঁ, আমার কাছে তো গঙ্গা জল আছে, যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে। কি ভাবছো রঘু? তুমি ওই স্বর্ণমুদ্রা আমায় দেবে নাকি প্রাণে মরবে? আরে মালিক, আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন।
যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন। ভিতরে গিয়ে বলুন। ভেতরে গিয়ে আবার কি বলবো? বেশি কিছু না, আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন, আমাকে মুদ্রা দাও। আমি বললেই স্বর্ণ মুদ্রা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জলটাও রেখে দিন। খুব শিগগিরই আমি অনেক সোনার মালিক হব। মনের ভেতরটা একেবারে আনন্দে ফুটছে। আমি তোমার ভোজন, আমায় স্বর্ণ মুদ্রা দাও। ভোজন রঘু পাঠিয়েছে নাকি? হ্যাঁ, রঘু আমার পাঠিয়েছে। এবার আমার স্বর্ণ মুদ্রা দাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আচ্ছা, তুই আমাকে মারবি? তোর দেখাচ্ছি মজা। আয়, তুই আমার পেটে বিশ্রাম কর। এটা কি হচ্ছে? এটা কি? আমার শরীর জ্বলে যাচ্ছে কেন? কাজ হয়ে গেছে, লোভী মালিকও মারা গেছে আর ভূতও মুক্তি পেয়ে গেছে। এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব। বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে। এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে, আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পাই পাই জমা করে। বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে বেঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে। আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে বেঙ্গালোরে শিফট হচ্ছে। কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে, যেখানে হবে মৃত্যুর খুনি খেলা। শিল্পা, মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও, এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে। ডোন্ট ওয়ারি বাবা, তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে। গুনে গুনে 4টে অ্যালার্ম লাগিয়েছি। থ্যাংক ইউ আকৃতি, শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস। তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে। একটু বেশি হয়ে গেল নাকি অমিত? গুড নাইট। তোমার কাছে জল আছে? কে তুমি ভাই? রক্ত 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 রক্ত। অমিত, কি হলো? রক্ত বাবা, রক্ত। তুমি ঠিক আছো? রক্ত 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 রক্ত। বাবা, বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে? অমিত, কোথায় রক্ত? রক্ত রক্ত। অমিত চোখ খোলো, অমিত। শিল্পা, আকৃতি, এখানে এখানে একটা মেয়ে ছিল। ও ও ও আমার গায়ে রক্তের বমি করেছিল। রক্ত বমি? কিন্তু এখানে তো কেউই নেই। মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে। এনাকে জল খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, নাও জল খাও। খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল। স্বপ্নের আর কি দাদা, কখনো হাসায় তো কখনো ভয় দেখায়। তুমি কে? আমার নাম কাল। পরের স্টেশনে নেমে পড়ব, পার্সির কেরে জাংশন। কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে। আর আপনি কোথায় নামবেন? আমরা কুমাতুরু স্টেশনে নামবো। আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই, কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের বাস রয়েছে। কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই।
আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি। আমার স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার। অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা। তাহলে হয়ে যাক হাই ফাই। অমিত আর ওর পরিবার তাদের হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল, কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল। কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল, যেখানে ওদের নামার কথা ছিল। তুমাকুরু স্টেশন আসা মাত্রই 3 জন নেমে পড়ল। স্টেশনে ওদের 3 জন ছাড়া আর কেউই নামেনি। ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল। 3 জন এবার স্টেশন থেকে যাবে করছিল, তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায়, যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল। ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল। ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায়। যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না। বাবা, বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কোথায় আকৃতি? ওই যে বাবা, দেখো না, ওই যে ওখানেই দাঁড়িয়ে আছে। চলে যাও এখান থেকে, চলে যাও। আমার কাছে আসবে না বাবা, আমার কাছে আসবে না। আকৃতি শোনো, দাঁড়াও আকৃতি। আকৃতি, আকৃতি কি হয়েছে তোর? দাঁড়া। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে বাবা। হে ভগবান, আকৃতি হাওয়ায়। অমিত, কোথাও কোথাও এর পেছনে ডাইনি ভূতের বাস সত্যি নয় তো? শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল। ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল। সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল। আকৃতি, আকৃতি। তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো। ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল। অমিত ওকে যেতে দেখতে পেল। কাল হেসে যাচ্ছিল। এইসব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল। ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো। শিল্পা, শিল্পা থামো। কে তুমি? আর আমার সাথে সব কেন করছো? প্লিজ, তুমি যেই হও না কেন আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে। যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল। সত্যি? কেমন সত্যি? আমার সত্যি। আরতি, চলো, মনে তো পড়েছে। এবার সত্যিটা বল, না হলে তোর মেয়ে মরে যাবে। না না না, আমার মেয়েকে কিচ্ছু করো না। আমি তো যা জিজ্ঞেস করছি ওকে সব বলে দাও প্লিজ। নাহলে আমাদের মেয়ে, প্লিজ বলে দাও অমিত। আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল। সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল। আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে। আরতি, প্লিজ শোনো তো, কেন করতে চাও তুমি এই জব? यार আমি আছি তো কাজ করার জন্য। ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো। অমিত প্লিজ, তুমি চলে যাও এখান থেকে। আর এই জবটা আমি নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য করতে চাই, তোমার জন্য নয়। আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু। সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো। আর এই বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ। যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না।
আমি আরতিকে অ্যাসিড ছুঁড়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি পুলিশের হাত থেকে বেঁচে গেছি। আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম, কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানেই নিয়ে এলো। আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি, কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না। চলো আকৃতি। শিল্পা, আকৃতি, প্লিজ আমার কথা তো শোনো। শিল্পা! কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনলো না। তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে, যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল। সেই কাল এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়েছিল। অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গিল্ড থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মানুষ যা ইচ্ছে করুক না কেন, খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয়। যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে।